ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. এই গল্পের স্থান, কাল, পাত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। এই গল্পের কপিরাইট অভিজিৎ স্টোরিজোনের সত্ত্বাধীন। নমস্কার শ্রোতা বন্ধুগণ, অভিজিৎ স্টোরিজোনে আপনাদের আরও একবার স্বাগত। আজ আপনাদের জন্য লেখিকা দেবর্ষী চক্রবর্তী পণ্ডিতের কলমে খুনে জঙ্গলের সেই রাত। লেখিকা পেশায় একজন শিক্ষিকা। তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও পরবর্তী হরিয়ানা কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2012 সাল থেকেই পাঞ্জাব এবং হরিয়ানায় বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। তাঁর লেখা রক্তাক্ত আয়না ও বন্দি আত্মার কাহিনী, তান্ত্রিক ও মোহনপুরের আতঙ্ক অভিজিৎ স্টোরিজোন চ্যানেলে অডিও স্টোরি হিসেবে প্রকাশিত হয়েছে। গল্পের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজ ওনারই লেখা একটি গল্প, খুনে জঙ্গলের সেই রাত। এই গল্পের পরিচালনা, গল্পের সূত্রধার এবং কথক অভিজিৎ। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও স্পেশাল এফেক্টসে অভিজিৎ। পোস্টার ডিজাইন সায়ন্তন। অভিনয়ে অভিষেক, দেবজিৎ, পৌতুষা, পম্পা, মৌমিতা, তাপস ও অভিজিৎ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প, খুনে জঙ্গলের সেই রাত। কয়েকদিনের জন্য ধারে কাছে কোথাও ঘুরে আসে, কি বলিস? এক ঠোঙা চানাচুর মুড়ি খেতে খেতে কথাটা বলল অনিকেত। বিনয় সেই ঠোঙা থেকে এক খাবলা চানাচুর মাখানো মুড়ি মুখে তুলে নিয়ে বলল, যাওয়া যেতেই পারে। বিধু বলল, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার কথা মনে পড়ছে, জানিস তো? বলে ফেলুন কবি মশাই, বলে ফেলুন। এরকম করে বললে কিন্তু আমি একেবারেই চুপ করে থাক। আরে না না, বল। প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুখিয়ে রাখিতে নেই। তোরা আবার শুরু করলি? আরে রেগে যাচ্ছিস কেন? তুই তো কবি, তাই কবিতার ভাষাতেই বলেছে। এবার বল দেখি, তোর কি মনে পড়েছে? আরে ওই কবিতাটা, আরে ওই যে, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। বাহ 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 বাহ, তালিয়া তালিয়া তালিয়া, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। ধন্যবাদ বন্ধুগণ। এবার তাহলে ঘুরতে যাওয়ার আলোচনায় ফেরা যাক। আমার মেজ পিসিমা অনেকদিন ধরেই বলছিলেন তাদের বাড়ি যাওয়ার জন্য। ওই বাঁকুড়ার ওদিকে কি যেন একটা গ্রাম আছে, তা সেখানে তোরা যাবি? এখন তো কলেজে ছুটিও চলছে। সে অবশ্য মন্দ হয় না। চল, কটা দিন পিসিমার বাড়িতেই মজা করে কাটিয়ে আসি। ঠিক আছে, আমি আজই আমাদের যাবার কথা পিসিমাকে জানিয়ে একটা চিঠি লিখে দেব। ঠিক আছে? বাবা সেই জায়গার নাম জানেন। আজ মঙ্গলবার,
সামনের সপ্তাহে সোমবার আমরা সবাই মিলে রওনা দেব। কি বলিস, সব ঠিকঠাক আছে তো? সবাই তোরা একমত তো? ঠিক আছে, আমরাও বাড়িতে জানিয়ে রাখবো। আশা করি অসুবিধা হবে না। চল তাহলে এখন বাড়ি ফিরে যাই নাকি? চল 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 চল। সকলে কথা বলতে বলতে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে কথাটা জানাতেই কারোর বাড়ি থেকে বিশেষ আপত্তি করল না। অনিকেত তার পিসিমাকে চিঠি লিখিয়ে জানিয়ে দিল তারা 3 জন বন্ধু মিলে দিন কয়েকের জন্য তার বাড়িতে বেড়াতে আসবে। অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিনটি চলে এলো। সকলেই বেশ খুশি। ওরা গাড়িতে যখন উঠল তখন প্রায় বিকেল হয়ে গেছে। অনিকেতের বাবা বললেন, দিনু, একটু তাড়াতাড়ি ওদের পৌঁছে দিস। খুনে জঙ্গলটা দিনের আলো থাকতে থাকতে পার হয়ে যাওয়াই ভালো। গাড়োয়ান দিনু কাকা অনেক দিনের পরিচিত। তিনি বললেন, যেতে যেতে অনেক রাত হয়ে যাবি বাবুরা, জলদি করে উঠে বসেন দিদি। কোনো অসুবিধা নেই কাকা, তুমি চলো। গরমকালে দিনের আলো অনেকক্ষণ পর্যন্ত থাকে। সেই গরুর গাড়ি গড় গড় করে চলতে লাগলো। গ্রামের প্রাকৃতিক দৃশ্য সবসময় মনোমুগ্ধকর। ওরা 3 জন নানা রকম গল্প করতে করতে চলেছে। দিনুও মহানন্দে গুনগুন করে একটা সুর ধরেছে। গরুর গাড়ি সৈরামি যাব শ্বশুর বাড়ি গো। গান চলতে লাগলো। আর এদিকে কখন যে আকাশ অন্ধকার হয়ে এসেছে তারা কেউই খেয়াল করল না। হঠাৎ বাজ পড়ার শব্দ তারা সকলেই চমকে উঠল। গরুগুলো ভয়ে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো। সকাল থেকে আকাশটা পরিষ্কারই ছিল, অথচ এমন হঠাৎ করে আকাশে কালো মেঘে ঢেকে যাওয়ায় সকলেই একটু অবাক হলো। অনিকেত বলল, হে, বৃষ্টি আসবে মনে হচ্ছে রে। তো আগে পর্যন্ত তো আকাশ বেশ পরিষ্কারই ছিল। আমিও তো সেটাই ভাবছি। ইস, পিসির বাড়িতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে মনে হচ্ছে। গাড়িতে একটা লণ্ঠন বাঁধা আছে। দিনু বলল, লণ্ঠনটা জ্বালিয়ে দিই বাবুরা, আন্ধারে কিছু টাউর হচ্ছে না। এই বলে সে লণ্ঠনটা জ্বালিয়ে নিয়ে গরুর গাড়ির সামনে কাঠের তৈরি হাতলে ঝুলিয়ে দিল। আঁকা বাঁকা পথ ধরে গরুর গাড়ি আবার দুলতে দুলতে চলেছে। চলতে চলতে তারা একটা গভীর জঙ্গলের ভিতরের রাস্তায় এসে পড়ল। অন্ধকারে সেই জঙ্গল আরও ভীষণাকার ধারণ করেছে। এমন সময় ঝমঝম করে সাংঘাতিক বৃষ্টি শুরু হলো। দিনু কাকা বলল, এমন দ্বারা বৃষ্টিতে যাওয়া যাবে নি গো বাবুরা। গরুগুলো দাঁড়িয়ে ভিজতে লাগলো। দিনু কাকা গাড়িটা জঙ্গলের দিকে রাস্তায় এক পাশে দাঁড় করিয়ে দিল। অনিকেত কৌতূহলী হয়ে বলল, কাকা, এই জায়গাটার কি নাম? এই জায়গাটার নাম হচ্ছে খুনে জঙ্গল। শুনিস নাকি এককালে ফাঁসুরে ডাকাতেরাই জঙ্গলে লুকিয়ে থাকতো, আর পথ দিয়ে যারা যেত তাদেরকে খুন করে তা সব কিছু নিয়ে নিত। সেই থেকে এই নাম হয়েছে। দিনু কাকার কথা শেষ হতে না হতেই জঙ্গলের ভেতর থেকে একটা মহিলা কণ্ঠের চিৎকার শোনা গেল।
সকলেই ভীত হয়ে উঠল। ওরা তিনজন গাড়ি থেকে নেমে এলো। ওরা সকলেই গাড়ি থেকে নেমে বৃষ্টির জল থেকে বাঁচার জন্য কিছুটা দূরে এসে একটা বড় গাছের নিচে এসে দাঁড়ালো। চারিদিকে তাকিয়ে ওরা কাউকে দেখতে পেল না। এমনকি সেই আর্ত চিৎকার কোথা থেকে এলো তাও বুঝতে পারল না। পুনরায় তারা গাড়িতে উঠতে যাবে, এমন সময় ওরা দেখল ঘন অন্ধকারে এই বৃষ্টির মধ্যে একজন সুন্দরী মহিলা একাকী পথে হেঁটে চলেছেন এবং তাদের গরুর গাড়ির দিকে এগিয়ে আসছেন। এই অন্ধকারে, এই বৃষ্টির রাতে সর্বাঙ্গে অলংকার পরিহিতা একজন মহিলা কোথায় চলেছেন? এই প্রশ্ন সকলের মনে উঁকি দিল। সেই একাকিনী মহিলা পথ চলতে চলতে ঠিক এসে দাঁড়ালো তাদের গরুর গাড়ির সামনে। এরপর তিনি গাড়িতে উঠে বসলেন। তারা ভাবল হয়তো বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তিনি গাড়িতে উঠেছেন। কোনো কিছুই তাদের বোধগম্য হলো না। বিধু বলল, ওনার সাহস দেখেছিস? একা এত রাতে। এই তুই থাম তো, উনি তো চড়ে বসলেন, এবার আমরা কিভাবে যাব ভেবে দেখেছিস? কথাটা খুব একটা খারাপ বলিসনি ভাই। একা মেয়ে মানুষ, কোথা থেকে এসেছে, কোথায় যাবে কিছুই জানি না, তার উপর আবার গাড়িতে উঠে বসেছে। এই জঙ্গলের পথে কিছু যদি ভালো মন্দ হয়ে যায়, কাক পক্ষীতেও টের পাবে না। এই চল, ওনাকে কি বলি? আমরা রীতিমতো পয়সা দিয়ে এই গাড়ি ভাড়া করে এসেছি, ওনার ইচ্ছে হলেই তো উনি চড়ে বসতে পারেন না। আহা, অত উত্তেজিত হচ্ছিস কেন? ওনাকে দেখে তো বেশ সম্ভ্রান্ত পরিবারের বলে মনে হলো। চল দেখি কথা বলি। তিনজনেই গাড়ির দিকে এগিয়ে গেল। তারা গাড়ির সামনে যেতেই দেখল একটা সাদা ধোঁয়ার মতো গাড়ির ছইয়ের ভিতর থেকে বেরিয়ে এলো। ব্যাপারটাকে তারা খুব একটা বেশি আমল দিল না, কিন্তু কি আশ্চর্য, গাড়িতে কোনো জনমানবিক চিহ্ন নেই। অথচ আশ্চর্যের ব্যাপার হলো এই যে তারা সকলেই এই আভূষণা সুন্দরী রমণীকে গাড়িতে উঠে বসতে দেখেছে। বিধু বিস্ময়ে বলল, কি হলো বলতো? তো গয়না পরে তিনি রাতে কোথা থেকে আসছিলেন, আর গেলেনই বা কোথায়? হয়তো আমরা যখন নিজেদের মধ্যে কথা বলছিলাম, উনি হয়তো তখন নেমে গেছেন। দিনু কাকা গরুর গাড়ির সামনেই বসেছিলেন। তিনি হয়তো কিছুই জানতে পারেননি, জানলে হয়তো ভয় পাবেন। এই ভেবে তিন বন্ধু এই নিয়ে আর কোনো কথা বলল না। এবার দিনু কাকা এগিয়ে এসে বলল, বাবুরা, জলদি করে উঠে বসেন দিদি, আপনাদের নিরাপদে পৌঁছতে আসি। কর্তা বাবু আমাদের বারবার বলে দেন এই জঙ্গলটা তাড়াতাড়ি পার করতি। তোমার কোনো দোষ নেই দিনু কাকা, আমরাই তো বাড়ি থেকে বেরোতে দেরি করলাম বলো। তার উপরে এই বৃষ্টি, বাবা, পথে বেরোলে অনেক কিছু হতে পারে। এখন বৃষ্টিটা একটু ধরেছে, তুমি গাড়ি চালাও। কখন যে পৌঁছাতে পারবো জানি না। ওদিকে পিসিমা হয়তো চিন্তা করছেন, চিন্তা করতে করতে সারা হয়ে গেছেন। সকলে গাড়িতে উঠে বসলো। গাড়ি আবার দুলকি চালে চলতে লাগলো। জঙ্গলের পথ যেন শেষ হতে চায় না।
কিছু দূর যাওয়ার পরেই একটা মন্দির দেখা গেল। সেখানে একটা দেবী মূর্তি, তার সামনে মাথা নিচু করে বসে আছেন এক সুন্দরী শালাঙ্কারা রমণী। বিধু গাড়ির ভেতর থেকে চিৎকার করে বলল, ওই তো সেই মহিলা। এই জঙ্গলের পথ ভালো না বাবুরা, আপনারা কেউ কিন্তু নামবেননি। আমার কিছু ঠিক লাগতেছে না। হ্যাঁ, আমারও তাই মনে হয়, আর নামাটা ঠিক হবে না। তারা দেখল মন্দিরে টিম টিম করে প্রদীপ জ্বলছে। সেই আলোয় তারা দেখল একজন সুন্দরী মহিলা, সর্বাঙ্গে অলংকার ভূষিতা। তিনি ধীরে ধীরে সেই মন্দিরের চাতালে উঠে দাঁড়ালেন, মাথা নিচু করে মায়ের কাছে প্রণাম নিবেদন করছেন। এরপর ধীরে ধীরে তিনি উঠে দাঁড়ালেন, মায়ের মূর্তির দিকে ধীর পায়ে এগিয়ে গেলেন। তারপর একটা খাড়া তুলে নিলেন নিজের হাতে। এরপর আকস্মিকভাবেই তাকালেন অনিকেত, বিধু আর বিনয়ের দিকে। ওরা দেখল সেই রমণীর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। সে দৃষ্টি পড়ল এবার জুপ কাষ্ঠের দিকে। এক দৃষ্টে অনেকক্ষণ জুপ কাষ্ঠ নিরীক্ষণ করলেন সেই রমণী। তারপর তার মাথাটা রাখলেন জুপ কাষ্ঠে। তারপর মাথাটা আবার বার করে আনলেন জুপ কাষ্ঠ থেকে। তারপর এগিয়ে গেলেন মায়ের মূর্তির দিকে। মাকে প্রণাম করে মাথাটা তুলে একটা দীর্ঘশ্বাস নিয়ে হঠাৎই তিনি সেই খাড়া দিয়ে নিজের মুন্ডুটা কেটে ফেললেন। কি বিভৎস আর্তচিৎকার! চারিদিক শিহরিত হয়ে উঠল। ওদের মনে পড়ল কিছুক্ষণ আগেও এই রকম একটা চিৎকার তারা শুনেছিল। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না বিধু, অনিকেত, বিনয়। আতঙ্কে তারা একে অপরের গা ঘেঁষে বসে রইল। হঠাৎই তাদের গরুর গাড়িটা ছুটতে লাগলো। কি এক ঐশ্বরিক শক্তি বশবর্তী হয়ে তারা যেন ছুটছে। দিনু বলল, বাবুরা, এই গরুগুলা বাঘ মানতেছে না গো। আপনারা শক্ত করে ধরে বসেন। জঙ্গলের ভেতর থেকে তখন নানা রকম শব্দ ভেসে আসছে। কতগুলো মহিলা ও পুরুষের কণ্ঠে চিৎকার তারা শুনতে পেল। গরুগুলো যখন তাদের দৌড় থামালো, তখন জঙ্গলের পথ শেষ করে তারা একটা গ্রামের রাস্তায় এসে পড়েছে। রাত প্রায় শেষ হয়ে এসেছে। অবশেষে তারা যখন পিসিমার বাড়িতে পৌঁছলো, তখন তারা দেখল পিসিমার বাড়ির দাওয়ায় একটা প্রদীপ জ্বলছে। দাওয়ার উপরে একটা মাদুর পাতা রয়েছে। কেউ একজন যেন শুয়ে আছে। সবার আগে অনিকেত ভেতরে গিয়ে ডাকলো, পিসেমশাই, আমরা এসে গেছি। দাদা, লণ্ঠনটা নিয়ে আসি, বড় দেরি করে ফেললি বাপ। ওগুলো কেডা? তোর সাথে এই যে নাকি? এই বলে তিনি ঘরের ভেতর পিসিমাকে ডাকতে চলে গেলেন। এরপর পিসিমা একখানা লণ্ঠন হাতে নিয়ে বেরিয়ে এলেন।
তিনি খুব আদর যত্ন করে বসিয়ে বললেন, এত দেরি করলি কেন বাবা? আমি এদিকে চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। পথে পড়বে ওই ওই খুনি জঙ্গল। তোদের কোনো বিপদ হয়নি তো? তা খুনে জঙ্গলে কিছু দেখেছো নাকি তোমরা? হ্যাঁ পিসে মশাই, আমরা থাক, এসব অলক্ষণে কথা এখন আর বলতে হবে না। ওরা এতটা পথ পার করে এসেছে, আগে হাত মুখ ধুয়ে দুটি মুখে দেবে, তারপর না হয় বলক্ষণে। পথশ্রমে সকলেই ক্লান্ত, তাই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে সকলেই খেয়ে নিল। পিসির হাতের রান্না যেন অমৃত। খিদের মুখে অবশ্য সকল খাবারই অমৃত বলেই মনে হয়। আকাশে একটু একটু করে হলুদ আভা ছড়িয়ে পড়েছে। আশেপাশের গাছ গাছালি থেকে পাখির ডাক শোনা যাচ্ছে। ওরা খাওয়া দাওয়া শেষ করে মাদুরের ওপর শুয়ে পড়ল। যখন ওদের ঘুম ভাঙল তখন প্রায় দুপুর। পিসিমা পুকুর ঘাটে গিয়েছেন, দিনু কাকা সকালবেলাতেই ফিরে গেছেন নিজের গ্রামে। ওরা উঠে মুখ ধুয়ে আবার মাদুরে এসে বসল। বিধু বলল, উফ, কালকের রাতটা যেন এখনো দুঃস্বপ্নের মতো লাগছে। সত্যি ওই মহিলার জন্য খারাপ লাগছে। ওনার করুণ পরিস্থিতি দেখেও কিছু করতে পারলাম না। কার কথা বলছো তোমরা? কোনো মহিলা? ওই যে কালকে জঙ্গলের রাস্তায়। তারা চোখের সামনে যা যা দেখেছে অনিকেত সবটাই বর্ণনা করল। পিসে মশাই সব শুনে যা বললেন, তোমরা হৃদয়গড়ের রানীমা কমলাবতীকে দেখেছ কাল রাত্রে? ওই পথে রাতের দিকে অনেকেই এই দৃশ্য দেখেছে। এই ঘটনা অনেক বছর আগে। তখন রাজা সমুদ্র প্রতাপ রাজত্ব করছিলেন। তিনি ছিলেন খুব প্রজাদরদী একজন রাজা। তার রাজত্বে প্রজারা খুব শান্তিতে থাকত। চারিদিকে রাজার জয় জয়কার শোনা যেত। তখন মানুষ মারির জঙ্গল নাম ছিল না। লোকজন এই খুনে জঙ্গল নামেই এই জঙ্গলটাকে চিনত। এই জঙ্গলের একচ্ছত্র অধিপতি ছিল শম্ভু ডাকাত। মানুষ খুন করতে তার এতটুকু হাত কাঁপত না। তার অত্যাচারে আশেপাশের ৫-১০টা গাঁয়ের লোক পর্যন্ত ভয়ে তটস্থ হয়ে থাকত। যদি কোনো পথিক ভুল করে ওই জঙ্গলের পথ মারাতো, তাকে আর প্রাণ নিয়ে ফিরতে হতো না। এমনই ভয়ানক ছিল এই জঙ্গল। ডাকাতিরা সেখানে প্রতি অমাবস্যায় পশু বলি দিয়ে মা কালীর পুজো দিত। অবশ্য শোনা যায় তখন নাকি নরবলিও হয়েছিল। তখন ডাকাতিরা এই জঙ্গলের ভেতরের মন্দিরে ডাকাত কালীর পুজো করত। তার প্রতি অমাবস্যায় নরবলি দিত সেখানে। নরবলি দেওয়ার জন্য তারা গ্রামের যে কোনো পুরুষকে বেছে নিত। গ্রামের মানুষ প্রতি অমাবস্যায় আতঙ্কে থাকত যে সেদিন কে বলি হবে।
রাজা সমুদ্র প্রতাপ তার স্ত্রী রানী কমলাবতীকে বড় ভালোবাসতেন, কিন্তু একদিন কি একটা কারণে রানী মহলের বাইরে গিয়েছিলেন। রানীমা একাই সেখানে গিয়েছিলেন এবং প্রায় সন্ধ্যের পরে তিনি মহলে ফিরে আসে। রাজা অনেকবারই রানীমার খোঁজ করেছিলেন, কিন্তু তখনও রানীমা ফিরে আসেননি দেখে চিন্তিত হয়ে পড়েন। আসলে এইভাবে রাজাকে না জানিয়ে এর আগে কখনো তিনি কোথাও যাননি। এরপর রানীমা ফিরে আসার পর রাজা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কোথায় গিয়েছিলেন। উত্তরে রানীমা বলেন, শরীরটা বেশ খারাপ লাগার কারণে রাজপুত্র হরিশঙ্করের কাছে গিয়েছিলাম। রাজা মশাই এই কথা কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। তার কারণ রাজবৈদ্য সস্ত্রী কিছুদিনের জন্য তীর্থ ভ্রমণে গিয়েছিলেন। রাজার সব কিছু বুঝতে পেরেও বললেন, রাজবৈদ্যকে এখানে ডেকে পাঠালেই তো পারতে। হ্যাঁ, তা অবশ্য পারতাম, কিন্তু ওনার বয়স হয়েছে, তাই ওনাকে আর কষ্ট দিতে চাইনি। রাজা দেখলেন রানী কথা বলতে বলতে এদিক ওদিক তাকাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে তিনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। রানী তাকে মিথ্যে বলেছেন এই কথা মনে হতেই রাজা অত্যন্ত কষ্ট পেলেন। তার আর মিথ্যে শুনতে ভালো লাগছিল না। তিনি সেখান থেকে উঠে চলে গেলেন। পরপর কয়েকদিন এইরকম ঘটনা ঘটতে লাগলো। রানী ক্রমাগত মিথ্যে কথা বলতে লাগলেন। কোনোদিন বলেন রাজবাড়ির পুষ্করিণীর ধারে বসেছিলেন, কোনোদিন বলেন রাজবাড়ির উত্তরের বাগানে সময় কাটাচ্ছিলেন, কিন্তু রাজা জানতেন তার প্রত্যেকটা কথায় মিথ্যে কথা। রানী সব সময় দাসী কুন্তলাকে রাজা মোটা পারিতোষিক দিয়ে রানী সব সময়ের গতিবিধি নজরে রাখার কথা বলেছিলেন, তাই সকল কথাই তার কানে আসতো। অবশ্য রানী কোন সময় মহল থেকে বেরিয়েছেন এবং কোন সময় মহলে ফিরেছেন শুধুমাত্র এই সংবাদটুকু ছাড়া আর কোনো খবর তিনি পেতেন না। রানী কমলাবতীর প্রেমে অন্ধ ছিলেন রাজা, তাই তিনি মনে মনে সন্দেহ কিছু করতে পারলেন না। কিন্তু ধীরে ধীরে রাজার কাছে সমস্ত ব্যাপারটা একেবারে অসহ্য হয়ে উঠল। যেহেতু তিনি রানীকে খুব ভালোবাসতেন, তাই সরাসরি এ ব্যাপারে রানীকে কিছুই জিজ্ঞেস করলেন না। দিনের পর দিন এই ঘটনা চলতেই লাগলো। অবশেষে রাজা একদিন সুযোগ বুঝেন রানী ঠিক কোন সময় মহল থেকে বের হন সেই অপেক্ষা করতে লাগলেন। অবশেষে সেই মুহূর্ত এলো যখন রানীমা মহল থেকে সকলে চোখ এড়িয়ে বেরিয়ে গেলেন। রাজাও এক গরিব কাঠুরিয়ার ছদ্মবেশ ধারণ করে তার পিছনে পিছনে চলতে লাগলেন। রানী কিন্তু একবারও পিছনে ফিরে তাকালেন না। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি এটাই জানতেন যে
তার এই চুপিসারে মহল থেকে বের হয়ে আসবার ব্যাপারে কেউ জানতে পারেনি। তাই তার পিছু নেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। অনেক দূর যাওয়ার পর একটা গুহা দেখা গেল। সেই গুহার মুখে একটা দরজা। রানীমা সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন। রাজাও তার পিছনে পিছনে সেই গুহাতে প্রবেশ করলেন। গুহার ভেতরটা অন্ধকার। অনেকটা যাওয়ার পর দেখা গেল দুধারে মশাল জ্বলছে। রানীমা দ্রুত পায়ে এগিয়ে চলেছেন। রাজামশাই কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটছে। এমন সময় একটা গম্ভীর গলার আওয়াজ শোনা গেল। তবে এসেছো? আমি তো বলেছিলাম আজ আসবো। রাজা সেই গম্ভীর কণ্ঠ শোনা মাত্রই সেখানে দাঁড়িয়ে রইলেন এবং সমস্ত কথোপকথন শুনতে লাগলেন। সে গম্ভীর কণ্ঠের অধিকারী আবার বলে উঠল, তোমার এখানে আসবার কথা কেউ কি জানে? না, কেউ জানে না। আমি সকলের চোখের আড়ালে এখানে এসেছি। কাউকে না জানিয়ে এসে খুব ভালো করেছো। আর মাত্র কয়েকটা দিন, তারপরে সব প্রতীক্ষার অবসান। আমিও সেই দিনের অপেক্ষায় রয়েছি। রাজপ্রাসাদে একাকী আমার মন বসে না। সমস্ত পৃথিবী আমার কাছে বিষাদময় মনে হয়। তাই তো ছুটে আসি এখানে। তবে চিন্তা করো না, তোমার সকল মনোবাঞ্ছা আমি পূরণ করব। তুমি আরো দিন কয়েক এভাবে একাকী এই গুহায় আমার কাছে আসবে। তারপর রাজা মশাইয়ের রক্ত গরম হয়ে উঠল। তিনি দ্রুত পদে গুহা থেকে বেরিয়ে গেলেন। এর পরবর্তী কথাগুলো শুনতে তিনি ঘৃণা বোধ করলেন। সন্ধেবেলা রানী মহলে ফিরে এলে তিনি তার সাথে কোনো রূপ সাক্ষাৎ করলেন না। রানী ও রাজার কোনো খোঁজ নিলেন না। রাজারও কোনো সন্তান ছিল না। তিনি একটু বেশি বয়সী যুবতী তন্বী কমলাবতীকে বিবাহ করেছিলেন। তিনি ভাবলেন রাজকার্যে ব্যস্ত থাকায় তিনি রানীকে সঠিক মতো সাহচর্য দিতে পারেন না। তাই হয়তো রানী পর পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। রাজা স্থির করলে কিছুদিনের জন্য রানীকে তার বাবার কাছে পাঠাবেন। রানী এই খবর পেয়ে বড়ই উতলা হয়ে উঠলেন। তিনি বললেন, না রাজন, এখন আমি কিছুতেই সেখানে যেতে পারবো না। আমি এখানেই থাকবো। তুমি বলেছিলে তোমার শরীর ভালো নেই, তাই আমিও ভেবে দেখলাম দিন কয়েক তোমার সেখানে থাকাই ভালো। আর তাছাড়া এদিকে আমার কাজও বিশেষ নেই। তুমি কটা দিন নিশ্চিন্তে ঘুরে এসো। কিন্তু আমি না দেখলে যে আপনি খাওয়া দাওয়ার পরও অবহেলা করেন। না না, আমি চলে গেলে আপনার অসুবিধা হবে। রানী চোখে জল। তিনি শুধুমাত্র অস্ফুটে মাথা নাড়িয়ে দিলেন। রাজা মনে মনে ঘৃণা বোধ করলেন। ঘর থেকে বেরিয়ে তিনি নিজের ঘরে চলে গেলেন।
ঘরের মধ্যে অস্থিরভাবে পদচারণা করতে লাগলেন আর বলতে লাগলেন, বাড়ি যাবে না? প্রাণের প্রিয় সে মানুষটার জন্যে আজ চোখে জল চলে এসে গেল। এমন বিচ্ছেদ বোধ হয় রানী কল্পনাও করতে পারেনি। আমি এত ভালোবেসে কি পেলাম? শুধুমাত্র বঞ্চনা। ঈশ্বর, এই পাপিষ্ঠার জন্য তুমি এত প্রেম দিয়েছিলে আমার মনে, কেন আমি নিষ্ঠুর হতে পারছি না? কেন সবকিছু জেনেও আমি তাকে যোগ্য শাস্তি দিতে পারছি না? পরদিন সকালে রাজার ঘুম আর ভাঙল না। সমস্ত রাজ্যে কান্নার রোল পড়ে গেল। রাজার মৃত্যুতে রাজ্যবাসী খুব মর্মাহত হয়ে পড়ল। রানীমা খবর পেয়ে ছুটে এলেন। তিনিও বড় কাতর হয়ে পড়লেন। রানীমাকে সামলে রাখা অসম্ভব হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তার দাসী কুন্তলা কোনো রকমে তাকে বুঝিয়ে সুঝিয়ে অন্তঃপুরে নিয়ে গেল। রানীমা রাজ্যে সর্বে সর্বা হয়ে উঠলেন। তিনি সকল দিকে সামলাতে লাগলেন এবং রাজ সিংহাসনে বসলেন। পারিষদগণ মুখ চাওয়াচাই করতে লাগলো। রাজার মৃত্যুর পর দিনই রানীমা রাজ সিংহাসন দখল করে বসলেন। তার সেই শোকাকুল ভাব আর নেই। তিনি সকলকে দমিয়ে রাখতে চাইছেন। অবশ্য রাজনন্দিনী তিনি, শাসন করা তার রক্তে মিশে আছে। রাজা মশাইয়ের মৃত্যুর কারণ ঠিক মতো বোঝা গেল না। কোনো রকম অসুস্থতা ছিল না তার। রাজবৈদ্য নাড়ি টিপে যখন রাজাকে মৃত বলে ঘোষণা করলেন, তখন তিনি ও কিঞ্চিত সবাই একটু বিস্মিত হয়েছিলেন বই কি। তবে সেই ভাব তিনি নিজের মধ্যেই চেপে রেখেছিলেন। এক রাতে রাজসভা থেকে ফিরে এসে রানীমা দাসী কুন্তলাকে ডেকে অনেক গয়না উপহার দিলেন এবং বললেন, এই নে তোর পুরস্কার। কি যে বলেন রানীমা, আপনাকে সিংহাসনে বসতে দেখেছি, এটাই আমার কাছে অনেক বড় পুরস্কার। সেও তো তোর জন্যই সম্ভব হয়েছে রে। তুই যদি আমাকে রাজার সব গতিবিধির খবর নাও পৌঁছে দিতিস, তাহলে কে সব সম্ভব ছিল? অবশ্য আরো একজনকে কৃতজ্ঞতা জানাতে হবে। এই কে রানীমা? তাকে তুই চিনবি না। সকল কৌশল তো সেই করেছিল। সে না থাকলে রাজ সিংহাসনে বসার স্বাদ আমার অপূর্ণই থেকে যেত। সেদিন রাজা একজন কাঠুরের বেশি আমার পিছনে পিছনে যাবেন, সেই কথা তোকে জানিয়েছিলেন। তুই আমাকে সে কথাটা জানাতেই আমি কিছুটা হতবুদ্ধি হয়ে পড়েছিলাম। এই ভেবে যে সব কিছু বুঝি আজই ভেস্তে যাবে, কিন্তু সব কিছু ঠিকঠাকই চলছিল। আমি অবশ্য ভেবেছিলাম বুড়ো রাজা এবারও চুপ করে থাকবে, কিন্তু যখন ও আমাকে আমার বাবার কাছে পাঠানোর জন্য জোর করতে লাগলো, তখন আমারও খুব রাগ হয়েছিল রানীমা। রাগে আমার মাথা ঠিক ছিল না। তাই তো রাজা মশাই যখন এই ঘরে আপনার সাথে কথা বলতে ব্যস্ত ছিলেন। চুপ চুপ, কেউ শুনতে পাবে যে। যা হয়েছে তা শুধুমাত্র তোর আর আমার মধ্যেই থাকবে, আর কেউ যেন জানতেও না পারে। তোর মুখ বন্ধ করার জন্যেই এতগুলো গয়না তোকে দিলাম।
এই কুন্তলা দাসীর প্রাণ থাকতে কেউ কোনোদিনও এই কথা জানতে পারবে না রানীমা। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। অনেক রাত হলো রানীমা, এবার ঘুমিয়ে পড়ুন। রানী কমলাবতী শুয়ে পড়লেন। দাসী ঘরের আলো নিভিয়ে অন্য দাসীদের সাথে শুতে চলে গেল। শুধু টিম টিম করে জ্বলতে লাগলো বিছানার পাশে রাখা পিলসুজের ওপরে একখানা সুদীর্ঘ প্রদীপ শিখা। দাসী চলে যেতেই রানীমা দরজা বন্ধ করলেন। জানালা দিয়ে এক ফালি চাঁদের আবঝা আলো দেখা যাচ্ছে। সেই দিকে তাকিয়ে মখমলে বিছানায় শুয়ে পড়লেন হৃদয়গড়ের রানী কমলাবতী। আবেশে ঘুম নেমে এলো তার দু চোখে। অনেক রাতে দরজায় টোকা পড়ল। একবার নয়, পরপর 3 বার। রানী কমলাবতী ধরপর করে উঠে বসলেন। কুন্তলাকে অনেকবার ডাকলেও কোনো সাড়া পেলেন না। ঘর অন্ধকার। এমন অবস্থায় তার দরজায় টোকা দিচ্ছে কে? অন্তঃপুরের বাইরে দরজায় প্রহরী আছে। কোনো অজানা মানুষের পক্ষে এত রাতে মহলে ঢোকা কোনো মতেই সম্ভব নয়। রানী সেই আওয়াজকে অগ্রাহ্য করে আবার বিছানায় শুয়ে পড়লেন। আবারও সেই শব্দ, পরপর 3 বার। রানী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, কে? আমি রানীমা, কুন্তলা। দয়া করে একবার দরজাটা খুলে দিন, বড় বিপদ হয়েছে রানীমা। কুন্তলার কণ্ঠে করুণ আকুতি শোনা গেল। হয়তো কোনো বিপদ হয়েছে এই ভেবে তিনি প্রদীপটা নিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। কিন্তু তার মন বারবার যেন তাকে বলছে, দরজা খোলো না রানী কমলাবতী, দরজার ওপারে তোমার জন্য বিপদ দাঁড়িয়ে আছে। কিন্তু নিয়তিকে কেই বা খণ্ডাতে পারে। রানীমা দরজা খুলে দিলেন। বাইরে যত দূর চোখ গেল তত দূর পর্যন্ত তিনি কাউকে দেখতে পেলেন না। প্রদীপটা নিয়ে ভালো করে আশেপাশে দেখলেন, কিন্তু কেউ কোথাও নেই। তিনি আবারও ঘরে ঢুকতে গেলে একটা কণ্ঠস্বর শুনতে পেলেন, রানীমা, এই যে এই দিকে, এইখানে আসো। রানী কমলাবতী মন্ত্রমুগ্ধের মতন সেই প্রদীপখানি নিয়ে সেই কণ্ঠস্বর অনুসরণ করে চলতে লাগলেন। প্রবেশদ্বারে প্রহরী রয়েছে, তবে সবাই ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমে অবসন্ন। তাদের রানীমা আলু থালু বেশে মহল থেকে বেরিয়ে যাচ্ছেন, এই কথা তারা ঘুণাক্ষরেও টের পেলেও না। রানী কমলাবতী একাকী চলেছেন, আর থেকে থেকেই তিনি শুনতে পাচ্ছেন সেই কণ্ঠস্বর, রানীমা, এই দিকে, এইখানে। পরনে নীলাম্বরী শাড়ি, এলো চুলগুলো সাপের ফনার মতো বাতাসে উড়ছে। সর্বাঙ্গ অলঙ্কারে ভূষিতা রানী কমলাবতী রাজমহল পার করে পথে এসে দাঁড়ালেন।
বাইরে ঝোড়ো হাওয়া বয়ে চলেছে। প্রকৃতি যেন হঠাৎই ভীষণ রূপ ধারণ করেছে। সেই মাতাল হাওয়ায় রানীর হাতে জ্বলতে থাকা প্রদীপ শিখাটি নিভে গেল। রানী অন্ধকারে পথ চলতে লাগলেন। তার হাত থেকে প্রদীপ খানি কোথায় পথের বাঁকে পড়ে গেল তা তিনি নিজেও বুঝতে পারলেন না। কতক্ষণ ধরে তিনি এভাবে চলেছেন তিনি নিজেও জানেন না। কোনো এক অদৃশ্য শক্তি তাকে যেন চালনা করে নিয়ে চলেছে। আলু থালু বেশে পথ চলতে চলতে তিনি এসে পড়লেন সেই খুনে জঙ্গলে, যার বর্তমান নাম মানুষমারির জঙ্গল। ডাকাতদের ডেরা এই জঙ্গল। শম্ভু তখন মা কালীর কাছে বসে প্রার্থনায় মগ্ন। হঠাৎ একজন এসে তাকে খবর দিল জঙ্গলের পথে একজন সর্বাঙ্গে গয়না পরিহিতা রমণীকে সে দেখেছে। শম্ভু কথাটা শোনা মাত্রই দ্রুত সেই লোকটার সাথে রওনা হলো। কথাটা সত্যি বটে। একজন রমণী জঙ্গলের পথ দিয়ে একাকী হেঁটে চলেছেন। শম্ভু প্রার্থনা শেষ করে দ্রুত পায়ে সে লোকটির সাথে চলে গেল। শম্ভু রানী কমলাবতীর সামনে গিয়ে দাঁড়ালো। তার সাথে লোকটি একটি আলো নিয়ে এলো। সেই আলোতে শম্ভু দেখল সেই রমণীর চোখ দুটো ঘোলাটে। সে যেন এই জগতের বাসিন্দা নয়। আলো থালো বেশ, এলো চুলগুলো হাওয়ায় উড়ছে। বারবার সেই চুল মুখটাকে ঢেকে দিচ্ছে। শম্ভুর কি যেন মনে হতে বিনীত কণ্ঠে বলে উঠল, মা, কাদের বাড়ির বউ তুমি? কোনো উত্তর নেই। সেই ঘোলাটে চোখের উদাস দৃষ্টি কেমন যেন ভয় ধরানো। শম্ভু ডাকাত হলে কি হয়, এই রমণীর বিলব ক্লান্ত মুখখানি তার মনে দয়ার উদ্রেক করল। সে পাশের লোকটিকে বলল, মাকে পথ দেখিয়ে দিয়ে আয়, মায়ের মন্দিরে বসতে দে। কমলাবতী সেই লোকটিকে অনুসরণ করে চলতে লাগলেন। সেই মন্দির যেখানে ডাকাতেরা ডাকাত কালীর পুজো দিত, সেইখানে এসে দাঁড়ালেন রানী কমলাবতী। মন্দিরের প্রবেশদ্বারে এসে মন্দিরের ভেতরে পা রাখতে গিয়েই তিনি মূর্ছিত হয়ে পড়লেন। খবর পেয়ে শম্ভু তার স্ত্রীকে নিয়ে ছুটে এলো। চোখে মুখে জল ছিটিয়ে রানীমাকে সুস্থ করা হলো। জ্ঞান ফিরে আসার পর তিনি অবাক দৃষ্টিতে চারিদিক দেখতে লাগলেন। কোথায় এসে পড়েছেন তিনি? রাজমহল থেকে এত দূরে তিনি এলেনই বা কিভাবে? সমস্ত প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। তার চারপাশে তিনি যাদেরকে দেখলেন তাদের চেহারা দেখলেই বোঝা যায় এরা ডাকাত দলের লোক। তবুও তিনি নিজের পরিচয় গোপন করে ভয়ে ভয়ে বললেন, আমি এখন কোথায় এসে পড়েছি আমি জানি না। যদি দয়া করে আমাকে হৃদয় পড়ে দিয়ে আসেন তাহলে বড়ই উপকৃত হব। কিন্তু মা, এত রাতে তো তোমাকে যেতে দিতে পারবো না।
কাল সকাল হলেই গরুর গাড়ি ডেকে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমি তবে আজ রাত্রি মন্দিরেই শয়ন করব, আমাকে ব্যবস্থা করে দিন। তাই হলো। রানী মন্দিরে শয়ন করলেন। ডাকাতেরা চলে গেল। কিছুক্ষণ পরে রানী উঠলেন। সেদিন ছিল অমাবস্যা। ডাকাত কালীর মন্দিরে পুজো এবং বলি অনেক আগেই হয়ে গিয়েছিল আজ। চারিদিকে সেই বলির রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মায়ের সামনে নিবেদন করা হয়েছে এক পাত্র তাজা রক্ত। মন্দিরে মা কালীর সামনে একটা প্রদীপ নিভু নিভু অবস্থায় রয়েছে। মায়ের পায়ের কাছে রাখা আছে একটা খাড়া। সম্ভবত সেই খাড়া দিয়ে আজ বলির কার্য সম্পন্ন হয়েছে। রানী ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গেলেন। সেই ঘোলাটে চোখ, সেই অবসন্ন দেহ, মায়ের পায়ের কাছে ধপ করে বসে পড়ে খানিকক্ষণ মাথা নিচু করে রইলেন। এরপর ধীরে ধীরে সেই বলির খাড়াটা তুলে নিয়ে মায়ের সামনেই নিজের মুন্ডুটা কেটে ফেললেন। তাদের তিনজনের চোখের সামনে গতকাল রাত্রের ঘটনা ছবির মতো ফুটে উঠল। পিসিমা বললেন, এই ঘটনার পর থেকে ওই পথ দিয়ে রাতে আর কেউ যাতায়াত করে না। লোকে বলে এখনো সেই জঙ্গলে রানীমার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় আর চিৎকার করে কাঁদে। কাল কাল ঠিক তোমরা যেমন দেখেছ, এরকম অনেকেই এই দৃশ্য দেখে পাগল হয়ে গেছে। যারা জানে তারা ভুলেও রাতে ওই পথ মারায় না। আমারই ভুল হয়েছে। তোমাদের একবার চিঠি লিখে একথা জানানো উচিত ছিল আমার। তার মানে আমরা যা দেখেছি পুরোটাই কোনো এককালে ঘটে যাওয়া একটা ঘটনার পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই নয়। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত এই খুনে জঙ্গলে কাটানো সেই রাত। এই কথা হলপ করে বলতে পারি, এই দিনের কথা আমি কখনোই ভুলব না, কোনোদিনও না।